দিল্লিকে বলছি, বাংলাদেশের ২০ কোটি মানুষের সাথে বেইমানি করে শুধুমাত্র একটা করদ রাজ্যের মুখ্যমন্ত্রীর উপর ভরসা করে যদি আপনারা মনে করেন যে আপনারা ৮০০ কিলোমিটার রাস্তা ১০০০ কিলোমিটার রাস্তা বাংলাদেশের বুকের উপর দিয়ে চলে যাবেন, বোকার স্বর্গে বাস করছেন। শুধু বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতি দেখেন, এইখানে ট্রেন পোড়ানোর রাজনীতি আছে বিএনপি আওয়ামী লীগের মধ্যে। স্লিপার খুলে ফেলা, ট্রেনের লাইন উঠায়া দেওয়া, আগুন দিয়ে ট্রেনের বগি পড়ায়া দিয়ে মানুষ মেরা ফেলা, এই রাজনীতি বাংলাদেশে আছে। আপনি ৮০০ কিলোমিটার রাস্তা ট্রেন নিয়ে যাবেন এখান থেকে নিরাপদে? এটা প্র্যাকটিক্যালি সম্ভব? বাংলাদেশের মানুষকে খুশি না করে একটা অগণতান্ত্রিক রাজ্যের সাথে মুখ্যমন্ত্রীর সাথে চুক্তি করে? অসম্ভব ব্যাপার, হইতেই পারে না। ৪৭ সালে এবং ৭১ সালের দুইটা লড়াইয়ের মধ্য দিয়ে তারা যে রাষ্ট্র করেছে সেটার মধ্য দিয়ে এই প্রশ্নের উত্তর দিয়েছে যে আমরা একটা স্বাধীন রাষ্ট্র সার্বভৌমভাবে বাঁচিয়ে রাখার জন্য করেছি এবং এটা থাকবে। এবং এটা কারো দান সৎগার মাল হিসাবে আসে নাই, এটা রক্ত দিয়ে কিনতে হয়েছে এই দেশটাকে। এবং বাংলাদেশের মানুষ, বাঙালিরা ভুলে যায় নাই ১৭৫৭ সালের সেই মীর জাফরের ইতিহাস, ঘসিটে বেগমদের ইতিহাস। অতএব যেই রক্ত দিয়ে বেইমানি করে দেশ হারানো হয়েছিল, সেটা লড়াই করে রক্ত দিয়ে আবার দেশটাকে উদ্ধার করতে হয়েছে। অতএব উত্তর খুব পরিষ্কার, বাংলাদেশ রাষ্ট্রের স্বাধীনতার সার্বভৌমত্ব বিক্রি করা হয় নাই এবং করা হবে না। তাই দিল্লিকে আমরা বলছি, আপনি হাসিনার উপরে ভোট দিয়ে যা কিছু চান নিতে পারবেন, কিন্তু দীর্ঘমেয়াদে জনগণকে খেপিয়ে সেটা আপনি রাখতে পারবেন না। আপনার নিজের ইতিহাস থেকে আপনি শেখেন। শ্রীলঙ্কার দিকে তাকান, যাচ্ছে তাই করেছেন শ্রীলঙ্কাতে। তামিলদেরকে ফান্ডিং করে অস্ত্র দিয়ে দেশকে অরাজক করে ফেলছিলেন। সেই শ্রীলঙ্কাতে আপনাদের অবস্থা কি আজকে? নেপালের দিকে তাকান, যেই নেপালের শতভাগ ব্যবসা বাণিজ্য সব কিছু আপনারা নিয়ন্ত্রণ করেছেন, সে নেপাল আজকে আপনাদেরকে ২ পয়সার দাম দেয় না। মালদ্বীপের দিকে তাকান, আপনার সেনাবাহিনীকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে, মিলিটারি বেস। তাহলে আপনার প্রতিবেশীর দিকে আপনি তাকান যে আপনার এই ফরেন পলিসিগুলো ওয়ার্ক করছে না। সো ফর গডস সেক, কাম ব্যাক টু ইউর কমন সেন্স। এই জন্য দিল্লিকে বলছি, বাংলাদেশের ২০ কোটি মানুষের সাথে বেইমানি করে শুধুমাত্র একটা করদ রাজ্যের মুখ্যমন্ত্রীর উপর ভরসা করে যদি আপনারা মনে করেন যে আপনারা ৮০০ কিলোমিটার রাস্তা ১০০০ কিলোমিটার রাস্তা বাংলাদেশের বুকের উপর দিয়ে চলে যাবেন, বোকার স্বর্গে বাস করছেন। শুধু বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতি দেখেন, এইখানে ট্রেন পোড়ানোর রাজনীতি আছে বিএনপি আওয়ামী লীগের মধ্যে। স্লিপার খুলে ফেলা, ট্রেনের লাইন উঠায়া দেওয়া, আগুন দিয়ে ট্রেনের বগি পড়ায়া দিয়ে মানুষ মেরা ফেলা, এই রাজনীতি বাংলাদেশে আছে। আপনি ৮০০ কিলোমিটার রাস্তা ট্রেন নিয়ে যাবেন এখান থেকে নিরাপদে? এটা প্র্যাকটিক্যালি সম্ভব? বাংলাদেশের মানুষকে খুশি না করে একটা অগণতান্ত্রিক রাজ্যের সাথে মুখ্যমন্ত্রীর সাথে চুক্তি করে? অসম্ভব ব্যাপার, হইতেই পারে না। কানেক্টিভিটি হইতেই পারে। আমিও নেপালে যেতে চাই শিলিগুড়ি দিয়ে, আমিও উত্তর দিনাজপুর হয়ে আমি ভুটানে যেতে চাই, আমার ট্রাক যেতে চায়, ব্যবসা করবে, পেঁয়াজ আনবে, বিদ্যুৎ আনবে। আপনিও বাংলাদেশের উপর দিয়ে যান, ত্রিপুরায় যান, কুমিল্লা হয়ে, আমার কোনো সমস্যা নাই। কিন্তু শুধু আপনি নেবেন, আমি কিছু পাবো না, আমি দেবো না, এটা তো চুক্তি হতে পারে না। আপনি বার্মা থেকে গ্যাসের পাইপলাইন নিয়ে যাবেন বাংলাদেশের উপর দিয়ে, কিন্তু বার্মা গ্যাস আবার আমাকে বিক্রি করতে পারবে না, সেটা কেমন কথা হইল? অতএব আমরা কানেক্টিভিটির বিপক্ষে না, কিন্তু সেই কানেক্টিভিটি মিউচুয়াল ইন্টারেস্টের উপর ভিত্তি করে হইতে হবে। এটা একপাক্ষিক হইলে দিল্লিকে মনে রাখতে হবে আপনার নিজের ইতিহাস সাক্ষী, এটা আপনি ডিসফাংশনাল হয়ে যাবে, এটা আপনি মেনটেন করতে পারবেন না। চুক্তি শেষ না, লং টার্মে এই স্বার্থ ধরে রাখাটা হলো বড় চ্যালেঞ্জ। এই জন্য আমরা বলছি যে আমাদের রক্তাক্ত স্বাধীনতার ইতিহাসকে কোনোভাবে ছোট করবেন না। আমরা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছি, কারো দান সৎগার বাংলাদেশ না, কোনোভাবে ছোট করবেন না। শেখ হাসিনা, শেখ পরিবার আর আওয়ামী লীগ বাংলাদেশ না। বাংলাদেশ অনেক বড়, ২০ কোটি মানুষের বাংলাদেশ, মুক্তিযোদ্ধাদের বাংলাদেশ। অতএব এই বাংলাদেশ বিক্রি হইতে দেওয়া যাবে না এবং হবে না ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে ২ দিনের সফরে বাংলাদেশের এই দখলদার সরকারের একটা ডেলিগেশন দিল্লিতে গিয়েছিল এবং ২ দিন সফর শেষে তারা বাংলাদেশে ফিরে এসেছে। যে সোফার যে ছোট ছোট ব্রিফিংগুলো করা হয়েছে, তার মধ্য দিয়ে আমরা এই দিল্লি সফরের সাবস্ট্যান্স খুব বেশি জানতে পারি। আমরা বোঝার চেষ্টা করছি যে আসলে এই সফরে যে 10টা স্মারক স্বাক্ষরিত হয়েছে, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, সেগুলোর কন্টেন্টস কী এবং কী কী বিষয় সেখানে আছে, বাংলাদেশের স্বার্থ কীভাবে সেখানে রক্ষা করা হয়েছে অথবা ভুলুণ্ঠিত করা হয়েছে, সেই বিষয়গুলো আমরা আসলে জানবার চেষ্টা করেছি।
দুঃখজনকভাবে হলো সত্য যে আমরা সাবস্ট্যান্টিভ কোনো কিছু জানবার সুযোগ এখনো পাইনি, কিন্তু সোফার যেগুলো আমরা গণমাধ্যমের মারফতে জানতে পেরেছি সেটা খুবই ভয়ঙ্কর এবং বাংলাদেশের রাষ্ট্র হিসাবে স্বাধীনভাবে সার্বভৌমত্বের সাথে নিয়ে টিকে থাকবার যে লড়াই, সেই লড়াইয়ে এটা কোনোভাবেই সহায়ক বলে আমরা মনে করছিলাম। তাই এবি পার্টির পক্ষ থেকে আজকে আমরা বোধ করছি যে 10টা স্মারক স্বাক্ষরিত হয়েছে তার ভিতরে অনেকগুলো নবায়িত হয়েছে, আগেই স্বাক্ষর করা ছিল, অনেকগুলো নতুন, কোনোটার ব্যাপারে 3টার ব্যাপারে আমরা শুনেছি যেটা মানে এটা স্মারক না, সেটা হচ্ছে যে চুক্তি। আবার কোথাও কোথাও দেখলাম যে 10টাই স্মারক, আসলে কি সে ব্যাপারে আমরা এখনো পুরোপুরি জানি না। 2-3টা স্মারকের ব্যাপারে আমাদের বেশি কনসার্নিং মনে হয়েছে। তার ভিতর একটা হচ্ছে আমাদের সমুদ্র সীমার ব্যাপারে, যে সো কল্ড ব্লু ইকোনমির সাথে পার্টনারশিপ করার ব্যাপারে যে স্মারকটা স্বাক্ষরিত হয়েছে। দ্বিতীয় যে ব্যাপারে আমরা কনসার্ন সে বিষয়টা হচ্ছে ডিজিটাল সিকিউরিটির ব্যাপারে। আমাদের টোটাল যে সাইবার স্পেস আছে, আমাদের ইন্টারনেট, মোবাইল, এই নেটওয়ার্কিং সিস্টেম, এটার কোঅপারেশনের ব্যাপারে এখানে আলাপ করা হয়েছে। আমাদের স্পেস নিয়ে এখানে একটা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এবং আরেকটা বিষয় যেটা আমাদের আলোচনাতে সবচেয়ে বেশি এসছে সেটা হচ্ছে ট্রেন লাইন। আপনারা হয়তো জানেন যে ফখরুদ্দিন মঈনুদ্দিনের সময় যে একটা গাদ্দার সরকার ছিল 111-এর, তারা 2008 সালে একটা চুক্তি করেছিল ট্রান্স এশিয়ান কানেক্টিভিটির নামে, এবং সেখানে শুধু ভারত ছিল না, সেখানে চায়না ছিল, নেপাল ছিল, ভুটান ছিল, মালয়েশিয়া পর্যন্ত ছিল, যে একটা ট্রেন কানেক্টিভিটির মধ্য দিয়ে এই দেশগুলোর সাথে আমরা কিভাবে যোগাযোগ বাড়াতে পারি, যেটা বর্তমান বাস্তবতাতে দুনিয়ার গ্লোবাল স্ট্যান্ডার্ডে খুবই একটা ন্যাচারাল প্র্যাকটিস। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে এই রেজিম আঘাত করে 2008-এর ডিসেম্বরে ক্ষমতা আসার পর থেকে এই কানেক্টিভিটি ট্রিটিটা অন্য সকল দেশ ছাপিয়ে এসে শুধুমাত্র বাংলাদেশ ভারতের মধ্যে এসেছে। এবং গত কয়েক মাসের আলোচনাতে আমরা দেখলাম যে ভারত সরকার ইতিমধ্যেই 850 থেকে 1150 কিলোমিটার লম্বা ট্রেন নেটওয়ার্কের প্রস্তাব করেছে, যেটার যদি পুরো নেটওয়ার্কের ম্যাপটা কেউ দেখে আপনি বুঝবেন না যে বাংলাদেশ নামে কোনো রাষ্ট্র আছে। আপনারা বুঝবেন যে একটা ভারত রাষ্ট্রের এক প্রান্ত থেকে ট্রেনে আপনি আরেক প্রান্তে চলে যাচ্ছেন। এই যে সাবসার্ভিয়েন্ট ফরেন পলিসির মধ্য দিয়ে বাংলাদেশের ভূখণ্ডকে করিডোর বানিয়ে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের স্বার্থ কিভাবে নষ্ট করছে, ভুলুণ্ঠিত করছে, সেটার প্রতিবাদ জানানো আমরা মনে করেছি যে আমাদের নাগরিক দায় এবং দায়িত্ব। বাংলাদেশের এই কোটি কোটি ঘুমিয়ে থাকা প্রজাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, পৃথিবীর কোনো আইনে স্বাধীনতার অধিকার স্বীকার করা হয় না, এটা লড়াই করে আদায় করতে হয় এবং স্বাধীন থাকতে হয়। সার্বভৌমত্বের কোনো ইউনিভার্সাল রাইট নাই, মানুষকে লড়াই করে, সংগ্রাম করে, আন্দোলন করে, রক্ত দিয়ে, জীবন দিয়ে সার্বভৌম রাষ্ট্র তৈরি করতে হয় এবং সেখানে বেঁচে থাকতে হয়। তাই যারা যদি কেউ মনে করে থাকেন যে 71 সালে আমাদের পূর্বপুরুষরা রক্ত দিয়েছে বলে এই দেশ কালের পর কাল, অনন্তকাল ধরে স্বাধীন থাকবে, সার্বভৌম থাকবে, তারা বোকার স্বর্গে বাস করছে। তাই আমরা বলছি যে বাংলাদেশ রাষ্ট্রকে স্বাধীন এবং সার্বভৌম রাখবার লড়াইটা প্রতি প্রজন্মের লড়াই, এটা প্রতি প্রজন্মকে তার মতো করে এই লড়াইটা করতে হবে। আমরা মনে করছি যে এই দখলদার সরকার, আওয়ামী ইস্ট ইন্ডিয়া কোম্পানি, লর্ড ক্লাইভ, জগন শেঠ আর মীর জাফরদের মতো যেভাবে দেশটাকে লুটে পুটে খাচ্ছে, এর প্রতিবাদ করা এবং আমাদের পূর্বপুরুষদের মতো করে লড়াই করে যাওয়াটা আমাদের নাগরিক দায়িত্ব। এই লড়াইয়ের অংশ হিসাবে আজকে আমাদের এই ব্রিফিং। আমরা মনে করছি যে বাংলাদেশ রাষ্ট্রকে এবং তার জনগণকে নতুন করে ভাবতে হবে যে সে কি ধরনের রাষ্ট্রে বসবাস করতে চায়। আপনারা যদি করদ রাজ্যে বসবাস করতে চান, অনির্বাচিত মুখ্যমন্ত্রীর অধীনে জীবনযাপন করতে চান, ইটস ইউর চয়েস, কোনো সমস্যা নাই। কিন্তু আপনারা যদি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে মর্যাদা নিয়ে বেঁচে থাকতে চান, আপনাদের লড়াই করে বাঁচতে হবে। আপনারা জানেন আগামী মাসের 2য় সপ্তাহে বাংলাদেশের এই দখলদার সরকারের ডেলিগেশন চায়না যাবে, বেইজিং যাবে, এবং সেখানে ইতিমধ্যে চায়নার কাছে তারা $7 বিলিয়ন সাহায্য চেয়েছে। একটা বড় আকারের বাজেট, যেটা কর দিয়ে পোষানো যাবে না এমন একটা বাজেট বাস্তবায়নের জন্য। এবং আমরা ধারণা করছি বেইজিং সফরকে সামনে রেখে বাংলাদেশের এই অনির্বাচিত দখলদার সরকারকে দিল্লিতে সামন করা হয়েছে। এই মীর জাফররা গিয়ে দিল্লিতে কি দিয়ে আসছে পলাশী দিবসে? পলাশী দিবস ছিল গতকালকে, যেখানে বাংলার স্বাধীনতা সূর্য অস্তমিত হয়েছিল 1757 সালে। তাই বাংলার ভাগ্যাকাশে 2024 সালে কি বাস্তবতা বিরাজ করছে
সেটা বোঝা এবং বোঝানোর দায়িত্ব থেকে আজকের এই ব্রিফিং। এএফডি একটা ডিপার্টমেন্ট আছে, সচিবালয়ের একটা ডিপার্টমেন্ট, যেটা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে ভেঙে করা হয়েছে। পৃথিবীর কোনো দেশে প্রতিরক্ষা মন্ত্রণালয় ভেঙে সশস্ত্র বিভাগ নামে আলাদা কোনো ডিপার্টমেন্ট করা হয় না, এটা সামরিক সরকাররা করেছে। তো এখানকার একজন প্রিন্সিপাল স্টাফ অফিসার, একজন লেফটেন্যান্ট জেনারেল, উনি সফরে ছিলেন এবং একজন কর্নেল গেছেন। এই ভদ্রলোক হচ্ছে মিলিটারি প্ল্যানিং, অপারেশন এগুলোর দায়িত্বে। এই দুই ভদ্রলোক এই ডেলিগেশনের অংশ ছিলেন এবং 10টা যে এমওইউ স্বাক্ষর হয়েছে তার ভিতরে একটা এমওইউ হচ্ছে সামরিক সহযোগিতা বিষয়ক। মানে বাংলাদেশের যে ডিফেন্স কলেজ আছে, স্টাফ কলেজ আছে, এখানে আমাদের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আছেন, উনি কিছুক্ষণ পরে কথা বলবেন এটা নিয়ে, যে বাংলাদেশের স্টাফ কলেজের সাথে ইন্ডিয়ান স্টাফ কলেজের কোঅপারেশন এগ্রিমেন্ট হয়েছে। ওয়েল, আমাদের তো সকল দেশের স্টাফ কলেজের সাথে একাডেমিক এক্সচেঞ্জ প্রোগ্রাম অলরেডি আছে। ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান থেকে যেভাবে মিলিটারি অফিসাররা আমাদের স্টাফ কলেজে, ডিফেন্স কলেজে আসে ট্রেনিং নেওয়ার জন্য, আমাদের অফিসাররা ওখানে যায়, অলরেডি তো কোঅপারেশন আছে। আবার নতুন করে এমওইউ করতে হচ্ছে কেন? সেনাবাহিনীর কাছ থেকে আপনারা কি চাচ্ছেন, কি কোঅপারেশন করবে? আমাদের আমলারা, জাজরা ইতিমধ্যে ভারতে যাচ্ছে ট্রেনিং এর জন্য। ভারত নিজেই একটা হাইলি করাপ্ট, ডিসফাংশনাল ব্যুরোক্রেটিক কান্ট্রি, যার নিজস্ব সিস্টেম ওয়ার্ক করে না। সে আরেকটা দেশকে কিভাবে ট্রেন করবে? যে নিজে একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, সে আরেকটা দেশকে কিভাবে টাকা দেবে? যার নিজের দেশের 80% মানুষ 2 বেলা খেতে পারে না, সে আরেকটা দেশকে কিভাবে তিস্তা প্রকল্পে $1 বিলিয়ন ভিক্ষা দেওয়ার চিন্তা করবে? অতএব এই বাস্তবগুলো, বোতাগুলো মাথায় রেখে আমাদের প্রত্যেকটা এমওইউ কে যাচাই করতে হবে।